বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ এন্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান। তো প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো এটা আমার 7 নাম্বার ক্লাস। যদি 1 থেকে 6 পর্যন্ত ক্লাসগুলো দেখতে চাও তাহলে ভিডিওর লিংক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টসে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এখন আমরা আলোচনা করব অনুশীলনীর সকল প্রশ্ন নিয়ে। তো শূন্যস্থান পূরণ করব শুরুতে। তো আমরা শূন্যস্থান পূরণের পর করব সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী, তারপর আছে আমাদের সৃজনশীল প্রশ্ন। তো আমরা এ পর্যন্ত সমাধান করব। তো চলো শুরু করা যাক। এখন আমরা শূন্যস্থান করব। 1 নাম্বার, যকৃত কৃমির রেচনাঙ্গ হলো ড্যাশ, এখানে হবে শিকারকোষ। 2 নাম্বার, চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে ড্যাশ বলে, অর্থাৎ হিমোসিল বলে। পরে 3, পেশিবহুল পা দিয়ে চলাচল করে, ড্যাশ পেশিবহুল পা দিয়ে চলাচল করে। তাহলে কি মলাস্কা পর্বের প্রাণীরা পেশিবহুল পা দিয়ে চলাচল করে, এখানে মলাস্কা পর্বের প্রাণীরা লিখলেই হবে। 4 নাম্বার, ড্যাশ উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী, তাহলে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরা হলো মেরুদণ্ডী, তাহলে এখানে ভার্টিব্রাটা লিখলেই হবে। ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের লেজে ড্যাশ থাকে, এখানে নোটোকর্ড থাকে, এটা লিখে দিলেই হবে। তো আশা করি বুঝতে পারছো। এরপর আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে। 1 নাম্বার, কোন প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে? এই অংশগুলো কি কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? 2, তোমার চেনা জানা 5টি আর্থ্রোপোডা পর্বের নাম লেখো। 3, চিংড়ি কোন পর্বের প্রাণী? এদের বৈশিষ্ট্যগুলো কি কি? স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি? তো এই হলো আমাদের প্রশ্ন। তো উত্তর, প্রাণীর দ্বিপদ নামে 2টি অংশ থাকে। দ্বিপদ নামের অংশ 2টি হলো গণ ও প্রজাতি। মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপিয়ান্স। তো এখানে নিচে দাগ দিয়ে দিতে হবে। 2 নম্বর প্রশ্ন, তোমার জানা 5টি আর্থ্রোপোডার নাম লেখো। তা আমার জানা 5টি আর্থ্রোপোডার নাম হলো চিংড়ি, মৌমাছি প্রজাতি, তেলাপোকা এবং উকুন। পরে চিংড়ি কোন পর্বের প্রাণী? এদের বৈশিষ্ট্যগুলো কি কি? তো চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এটা আমরা জানি। এদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ: দেহ খণ্ডায়িত ও সন্ধি যুক্ত উপাঙ্গ বিদ্যমান, মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে, নরম দেহ, শক্ত কাইটিন সমৃদ্ধ, শক্ত আবরণী দ্বারা আবৃত। এদের দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। এই হলো চিংড়ির বৈশিষ্ট্য। 4, স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো। স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য হলো এই। তো এটা তোমরা তোমাদের বই থেকে পড়ে নিবা, বা আমার একটা ভিডিও আছে সেখান থেকে দেখে নিবা। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি? তো ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো হলো এই, এগুলো আমাদের বই আছে, তো সেখান থেকে লিখে নিলেই হবে। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে। এখন হলো বহু নির্বাচনী প্রশ্ন। 1, কোনটি মলাস্কা পর্বের প্রাণী? তো মলাস্কা পর্বের প্রাণীর আমরা কি জানি? দেহ খোলস দ্বারা আবৃত এবং পেশিবহুল পা দিয়ে চলাচল করে, অর্থাৎ মাংসল পা দিয়ে চলাচল করে। কাকড়া, তারা, মাছ, জোক এরকম না, ঝিনুক হলো সঠিক আনসার, অর্থাৎ বর্গ সঠিক আনসার। স্কাইফা ও হাইড্রা উভয়ই কি? দ্বিস্তরী না, এদের দেহ দ্বিস্তর দ্বারা গঠিত না। এটা হলো 2 এবং 3। বহুকোষী প্রাণী, সুগঠিত, তন্ত্রবিহীন, অর্থাৎ 2, 3 হবে ছোট গয়ের সঠিক আনসার। এরপর নিচের ছকটি লক্ষ্য করো, 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। নিচের ছকটা কি? এম হলো প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দেহগহ্বর থাকে। এন, প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। ও, প্রাণীরা ডিম পারে এবং শীতল রক্ত বিশিষ্ট। পি, প্রাণীর আইস এবং পাখনা থাকে, যুগ্ম পাখনা থাকে। 3, ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী? তো দেখো এম প্রাণীটা কি হইতেছে? প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দেহগহ্বর থাকে, অর্থাৎ এরা কাদের সাথে মিলে? এরা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সাথে মিলে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কি মেরুদণ্ড আছে? মেরুদণ্ড নাই, তাহলে এমই হলো সঠিক আনসার। আর এখানে সবারই কিন্তু মেরুদণ্ড আছে। পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, তার মানে পাখি, এদের মেরুদণ্ড আছে। ডিম পারে এবং শীতল রক্ত বিশিষ্ট, এটা ব্যাঙ উভচর প্রাণীর বৈশিষ্ট্য, এদেরও মেরুদণ্ড আছে। আইস এবং যুগ্ম পাখনা থাকে, এরা কি? মাছ, তাহলে মাছেরও কি মেরুদণ্ড আছে, তাহলে এম হলো সঠিক আনসার। এরপর 4, উড়তে পারে। এখন 4 নম্বর প্রশ্ন, উড়তে পারে কে কে? এখান থেকে আমরা দেখি প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দেহগহ্বর থাকে, তাহলে এম উড়তে পারে। প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, এরা উড়তে পারে, যেহেতু পালক আছে এবং ফুসফুসের সাথে বায়ুথলি আছে, এরা উড়তে পারে, কারণ এটা পক্ষীকুল শ্রেণী। তো প্রাণীরা ডিম পারে এবং শীতল, ব্যাঙ উভচর প্রাণী, এরা উড়তে পারে না।
আইস এবং যুগ্মপাক না থাকে, মাছের, এরা উঠতে পারে না, তাহলে এম আর এন হলো সঠিক আনসার। তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে? এম ও এন, 1 নাম্বার নাকি ক নাম্বার সঠিক উত্তর। এরপর সৃজনশীল প্রশ্ন। এখানে 2টা প্রাণী দেওয়া আছে সৃজনশীলে। আমাদের নরমালি এই ধরনের 2টা প্রাণী দিয়ে বিভিন্ন প্রশ্ন করা থাকবে। এখানে এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণীর নাম দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে অ্যাবাস্ট। এখানে অন্য কোনো শ্রেণী বা পর্বের প্রাণী দেওয়া থাকতে পারে। তো চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে হয় সেগুলো একটু দেখে নেই। 1 নাম্বার প্রশ্ন কি? শ্রেণীবিন্যাস কি? এটা আমরা আগে থেকেই জানি যে বিশাল প্রাণী জগৎকে সহজ ও সুশৃঙ্খলভাবে জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি হলো শ্রেণীবিন্যাস। খ নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়? খ নম্বর, জীবের বৈজ্ঞানিক নাম 2 অংশ বা দ্বিপদ বিশিষ্ট হয়। গণ ও প্রজাতি নামের সমন্বয়ে জীবের এই দ্বিপদ বিশিষ্ট নামকে বৈজ্ঞানিক নাম বলে। জীবের প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করে এ নামকরণ করা হয়। এ নামের প্রথম অংশ গণ এবং পরের অংশ প্রজাতি। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লেখা হয়, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। তো এই ছিল ছোট খ নম্বর প্রশ্নে। ছোট গ নম্বর প্রশ্নটা কি বলা আছে আমাদের, যে পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো। এই পি প্রাণীটা কোন শ্রেণীর ব্যাখ্যা করো। আমরা নরমালি বলতে পারতেছি এই প্রাণীটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তো এদের মেরুদণ্ড নাই। তাহলে দেখি যে প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত ঘাস ফড়িং। এসব প্রাণীর সাধারণত শনাক্তকারী বৈশিষ্ট্য হলো সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে, দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, যেমন মস্তিষ্ক, বক্ষ, উদর বা শিরক বক্ষ, দেহ কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত, মাথায় একজোড়া পুঞ্জাকীয় অ্যান্টেনা থাকে, এদের দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। উপযুক্ত বৈশিষ্ট্যগুলো পি চিত্রের প্রাণীটিতে পাওয়া যায়, সেজন্য প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীর প্রাণী। শুধু বৈশিষ্ট্যগুলো লিখে তারপর আর্থ্রোপোডা পর্বের পতঙ্গ শ্রেণীর প্রাণী লিখে দিলেই হবে। এভাবে যে কোনো পর্বের ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো বা শ্রেণীর ক্ষেত্রে। পরে বড় গ নাম্বার প্রশ্নটা হলো কি, এই পি এবং কিউ এই 2টা প্রাণী, যে প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। এই প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণের উত্তরটা হলো এরকম। আমরা প্রথমে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এটা আমরা জানি, এদের বৈশিষ্ট্যগুলো লিখব, এবং এটা হলো কি পক্ষীকুল শ্রেণীর প্রাণী অর্থাৎ অ্যাবাস্ট শ্রেণীর প্রাণী, এদের বৈশিষ্ট্যগুলো লিখব। লিখার পরে বলবো যে পি প্রাণীর বৈশিষ্ট্যের সাথে কিউ প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে মিল না থাকার কারণে এই প্রাণী দুটিকে ভিন্ন ভিন্ন শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি বুঝতে পারছো। এই প্রশ্নটা আমি আলোচনা করলাম না, তো একটু দেখাই দেয়, এখান থেকে চাইলে তোমরা লিখে নিতে পারো। এই যে শেষে বলছে কি, যে চিত্রের প্রাণী দুটির তুলনামূলক বৈশিষ্ট্য থেকে এটা প্রতীয়মান হয় যে গঠন, বৈশিষ্ট্য, পর্ব ও শ্রেণীগত পার্থক্যের কারণে প্রাণী দুটিকে ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। প্রশ্ন দুইটা কি আমরা একটু দেখে নিই। 2 নম্বরে, যে ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? মানব দেহে নোটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। তো এই 2টা প্রশ্নের আনসার আমরা দেখে আসি। ফিতাকৃমি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। মানব দেহে নোটোকর্ডের অবস্থান খ নম্বরে। নোটোকর্ড নরম, নমনীয়, দণ্ডাকার, ধীর ও অখণ্ডায়িত অঙ্গ। মানব দেহের পৃষ্ঠদেশের মাঝ বরাবর নোটোকর্ড অবস্থান করে। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীভেদে শুধু ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন নোটোকর্ড থাকে। মানব দেহে নোটোকর্ড শুধু ভ্রূণীয় অবস্থায় থাকে, পরবর্তীতে এটি মেরুদণ্ডে পরিণত হয়। এ হলো নোটোকর্ডের অবস্থান, মানব দেহে নোটোকর্ডের অবস্থান। তো এরপরে প্রশ্ন 2টা কি আমাদের, যে রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। রাহাতের পর্যবেক্ষণটা কি ছিল? রাহাতের গায়ে মশায় কামড় দেওয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেলল, এবং একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে তার উপাঙ্গ, চক্ষু এবং দেহাবরণ পর্যবেক্ষণ করলো। পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করলো। তো রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করা, অর্থাৎ রাহাত পর্যবেক্ষণ করে দেখবে যে এটা কোন শ্রেণীতে পড়ছে। তাহলে এটা আমরা দেখে আসছি যে আগের প্রশ্নে আর্থ্রোপোডা পর্বের। তো চলো দেখে আসি, যে রাহাতের গায়ে বসা প্রাণীটি ছিল মশা। মশার দেহকে মস্তক, উদর, বক্ষ এ 3 অংশে বিভক্ত করা যায়। এদের পা সন্ধিযুক্ত এবং দেহে 2 জোড়া ডানা বিদ্যমান। মাথায় পুঞ্জা, কিউ ও অ্যান্টেনা থাকে। দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। এসব বৈশিষ্ট্য থেকে বলা যায় প্রাণীটি অমেরুদণ্ডী। এটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত, কেননা ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের যে সকল বৈশিষ্ট্য থাকে রাহাতের ম্যাগনিফাইং গ্লাস
দিয়ে দেখা প্রাণীটিরও সেরকম অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। পরের প্রশ্নটা কি? প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করে। এর শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন? এখানে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা আলোচনা করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক সৃজনশীলে এই প্রশ্নটা পাওয়া যায়। তো চলো দেখে আসি যে এই প্রশ্নটা কিভাবে আনসার করতে হয়। বর্গ নাম্বার, উদ্দীপকের প্রাণী তথা মশার শ্রেণীগত অবস্থান জানতে পারলে রাহাত উক্ত শ্রেণীর অন্যান্য প্রাণী সম্পর্কেও জানতে পারবে। বস্তুত শ্রেণীবিন্যাসের সাহায্যে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণী সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে জানা সম্ভব। পৃথিবীতে বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য এবং বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। রাহাত প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানার মাধ্যমে এ শ্রেণীর অন্তর্গত অন্যান্য প্রাণী চিহ্নিতকরণ করতে পারবে। প্রাণী সম্পর্কে সামগ্রিক এবং পরিকল্পিত জ্ঞান অর্জন করতে উদ্বুদ্ধ হবে। সুতরাং প্রাণীটির শ্রেণীগত বৈশিষ্ট্য অর্থাৎ অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্টস করতে ভুলবে না।